স্ট্রিট ল্যাম্পে আমার কিন্তু আলোটাকে চারিদিকে ছড়াতে হবে যাতে অনেক জায়গার আলো আমি দেখতে পাই, বস্তুকে দেখতে পাই। সেজন্য স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হয়। দেখ ভালো করে দেখ, ধর এটা উত্তল দর্পণ, আমি যদি এখান থেকে আলো পাঠাই, আর এখান থেকে আলো পাঠাই, এই পুরো আলো কিন্তু ও কি করবে, একটা জায়গায় এনে মিলিয়ে দিবে, হ্যাঁ না বল? তাহলে আমার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যাই বস্তু আছে সব কিন্তু এই ছোট্ট জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, হ্যাঁ না বল? কিন্তু অবতল দর্পণ এই জিনিসটা পারবে না। ফিজিক্সের ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং যেটা তোমরা ডেইলি লাইফে যাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না, এক প্রকারের আলো। আলোকে দেখা যায় না, আলো দেখতে সাহায্য করে। আমাদের আলোর বিভিন্ন রকমের ঘটনা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী সেগুলোকে ডিসকভার করেছেন। প্রথমত ছিল আলোর প্রতিফলন। তো প্রথম টপিকই আলোর আসে আমাদের প্রতিফলন, তারপরে প্রতিসরণ রিফ্র্যাকশন, তারপরে এলো কি বিচ্ছুরণ, তারপরে কি এলো বিক্ষেপণ। এদেরকে কেন্দ্র করে বিভিন্ন আলোকীয় যন্ত্র তৈরি হলো। তাকে নিয়েও পড়াশোনা করার জন্য আলাদা অধ্যায়ের দরকার লাগলো, যেটাকে বলবো আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস বা আলোকীয় যন্ত্রাদি। শুধু তাই নয়, আলোর ব্যতিচার বলে একটা টপিক হয়, ব্যতিচার। আলোর অপবর্তন বলে একটা টপিক হয়, আলোর সমাবর্তন বলে একটা টপিক হয়। এগুলো সমস্ত টপিক আমাদেরকে থ্রু আউট ক্লাস 12 পর্যন্ত মোটামুটি পড়তেই হয়। প্রতিফলন আমরা পড়েছি ক্লাস 7-এ, কিন্তু ক্লাস 10-এ প্রতিফলনটা পড়বো আমরা গোলীয় তলে প্রতিফলন। গোলীয় তল বা দর্পণ তুমি বলতে পারো। সো আমরা ক্লাস 10-এ প্রতিফলন তো পড়বো, কিন্তু গোলীয় তল বা গোলীয় দর্পণ। প্রতিসরণটাও আমরা গোলীয় তলে পড়বো, যেটার আলাদা একটা নাম হবে লেন্স। লেন্স বলে একটা টপিক আমরা এখানে পড়বো। আমরা অল্প করে বিচ্ছুরণ পড়বো, আমরা অল্প করে বিক্ষেপণ পড়বো, বাস আমাদের টপিক শেষ। এতদূর পর্যন্ত ক্লাস 10 শেষ, বাকিগুলো সব 11-12 আছে। তো আমরা এই কটা টপিক ক্লাস 10-এ আলোতে পড়বো। শুরু করছি আজকের টপিক প্রতিফলন দিয়ে। প্রতিফলন কাকে বলে? না তো আলো কোনো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাওয়ার প্রয়োজন যদি করে, সেই মাধ্যম থেকে ধাক্কা লেগে আবার পুনরায় আগের মাধ্যমে চলে আসে, তখন সেই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। মানে আমি বায়ুতে আছি, আমি জলে যাওয়ার চেষ্টা করছি, জলটা যদি বরফের মতো হয়ে যায় তাহলে আমি আর জলের ভেতরে ঢুকতে পারবো না, উই ক্যান নট পেনিট্রেট। আমরা কি করব, সেই জলের মধ্যে থেকে আবার বাউন্স ব্যাক হয়ে ফিরে চলে আসবো। কেন? ওপরটা কি শক্ত হয়ে গেছে, বরফ। তাই ধাক্কা লেগে আবার ফিরে আসা। একটা বাউন্সি বল যদি নিই, জোরে গিয়ে ধাক্কা মারি, যদি ওটা জল হয় ও ভেতরে ঢুকে যাবে, কিন্তু শক্ত যদি হয় আবার বাউন্স ব্যাক হয়ে ফেরত চলে আসবে। তাহলে প্রতিফলন কাকে বলে? না তো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে পরে সেই মাধ্যম থেকে আবার সে পুনরায় আগের মাধ্যমে ফেরত চলে আসে, এই ঘটনাটাকে বলি আমরা আলোর প্রতিফলন। এটাকে বলা হয় সমতল তলে প্রতিফলন। কেন সমতল তল? বিকজ তলটা আমার সমতল। বাট ইন ক্লাস 10 আমরা সমতল নিয়ে আলোচনা করব না। সমতল তলে প্রতিফলনের ক্ষেত্রে তোমরা পড়েছিলে এটা হয় আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এবং তোমরা যেন আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কি হয়? পরস্পর সমান। এটাকে বলা হয় আপতিত রশ্মি,
এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এগুলো ক্লাস 7-8 পর্যন্ত পড়েছো। ইন ক্লাস 10 আমরা আলোচনা করব গোলীয় তল নিয়ে। হোয়াট ইজ গোলীয় তল? যদি আমাদের বাড়িতে চামচ দেখি, চামচের দুই রকম তল থাকে, একটা বাটিও নিতে পারো এরকম। তাহলে এই দিকটা অবতল, এই দিকটা উত্তল, এরকম দুটো তল থাকে। এখন এই দুটো পৃষ্ঠেই আমাদের নিকেলের প্রলেপ দেওয়া থাকে বলে খুব চকচকে দেখায়, এবং আমরা যদি এখানে নিজের চেহারা দেখি, এখানেও দেখা যায়, এখানে চেহারা দেখলে এখানেও দেখা যায়, যদি খুব চকচকে হয়। তাহলে এইরকম দুটো তলকে আমরা বলছি গোলীয় তল। এবং এখানে যেহেতু প্রতিফলন হচ্ছে আলোর, তাহলে এখানে বলবো গোলীয় তলে প্রতিফলন। এবং আমরা যে চামচের মধ্যে আমারই একটা অংশ দেখছি তাকে কি বলি? প্রতিবিম্ব। ইজ ইট রাইট? তাহলে এটাকে বলা হয় গোলীয় তলে প্রতিবিম্ব গঠন। এখন আমরা এই যে গোলীয় তল নিয়ে আলোচনা করবো, সবসময় তো চামচ নেব না, আমাদের আরো অন্যান্য জিনিসও থাকতে পারে। সেক্ষেত্রে ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি একটা বৃত্ত বা ফুটবলকে, কাঁচের ফুটবল নির্মিত হয়, দিয়ে এরকম ভাবে দু অংশে কেটে দিই, দিয়ে আমরা কি করলাম? এই দিকটাকে পালিশ করে দিলাম, অর্থাৎ এই দিক দিয়ে কোনো প্রতিফলন হবে না, ধরে নিলাম এই দিকে প্রতিফলন হবে না, আর এটা ধরে নিলাম এই দিকে কোনো প্রতিফলন হবে না। তাহলে আমি দেখলাম এর এই দিকে কোনো প্রতিফলন হবে না, তার মানে এইটা হবে আমার প্রতিফলক তল। সিমিলারলি এইটার প্রতিফলক তল ভেতরের দিকটা হবে। যে দর্পণের প্রতিফলক তল উত্তল পৃষ্ঠে, এটা দেখো উত্তল পৃষ্ঠ, একে বলবো আমরা উত্তল দর্পণ। আর যে দর্পণের প্রতিফলক তল ভেতরের দিকে আছে তাকে বলবো আমরা অবতল দর্পণ। এই হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণের কনসেপ্ট। উত্তল আর অবতল দর্পণ একটা গোলকের অংশ, সেই জন্য এদেরকে একত্রে বলা হয় কি? গোলীয় দর্পণ। কেন গোলীয় দর্পণ বলছি? কারণ এরা দুটোই গোলকের অংশ বলে এদেরকে বলছি আমরা গোলীয় দর্পণ। তাহলে অ্যাকচুয়ালি গোলীয় দর্পণকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন উত্তল বা অবতল দর্পণ নিয়ে যদি আমরা পড়াশোনা করি, যে কোনো একটাকে রেফারেন্সে পড়াশোনা করে পরেরটা জানতে পারি। আমরা প্রথমত অবতল দর্পণ সম্বন্ধে জানার চেষ্টা করছি। তাহলে এটা তো অবতল দর্পণ, এটাকে যদি এখানে আঁকার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমার অবতল দর্পণ। এই অবতল দর্পণের কোনো একটা জায়গায় মধ্যবিন্দু আছে, তাকে বলছি আমরা মেরু। এই পয়েন্টটাকে আমরা বলছি মেরু, যেটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে অবতল দর্পণে যেটা মধ্যবিন্দু, সেটাকে বলছি আমরা মেরু। এই অবতল দর্পণ তুমি ভাবো একটা গোলকের অংশ, একটা গোলক, স্ফেয়ার, গোলক। তার কোনো এক জায়গায় কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। তাহলে এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে তাহলে তার বক্রতা ব্যাসার্ধ। এটা যদি বক্রতা কেন্দ্র হয়, হ্যাঁ না বলো? কারণ বক্রতা কেন্দ্র থেকে যে স্ট্রেট লাইনই টানো না, সেটা কি হবে? ব্যাসার্ধ। তো যদি আমরা এখানে লিখতে থাকি, তাহলে এখানে ও যে বিন্দুটাকে আমরা পয়েন্ট করলাম, ও হচ্ছে মেরু, ও হচ্ছে মেরু। আর এখানে সিটাকে আমরা রেফার করছি অ্যাজ বক্রতা কেন্দ্র, এবং ওসি ব্যাসার্ধ, তাই এটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। এখন এই বক্রতা ব্যাসার্ধকে যদি আমরা উভয় পাশে বাড়িয়ে দিই, ভালো করে বোঝো, বক্রতা ব্যাসার্ধকে উভয় পাশে বাড়িয়ে দিলাম, ভালো করে দেখো, তাহলে একটা দেখো সরল রেখা পেলে, বড় সরল রেখা, এটার নাম দিলাম এক্স ওয়াই। এই এক্স ওয়াইটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাকে বলে? বক্রতা ব্যাসার্ধকে যদি উভয় পার্শ্বে বাড়িয়ে দেওয়া হয়, বক্রতা ব্যাসার্ধকে যদি উভয় পার্শ্বে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে একটা সরল রেখা বা অক্ষ পাওয়া যায়। এটাকে আমরা বলবো প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। তুমি দেখতে পাচ্ছ বক্রতা ব্যাসার্ধকে লম্বা করে দিয়েছি, উভয় পার্শ্বে বর্ধিত করেছি। উভয় পাশে বাড়িয়ে দেওয়ার ফলে
আমরা একটা অ্যাক্সিস বা অক্ষ পেয়েছি, এটাকে বলছি আমরা প্রধান অক্ষ। একটা দর্পণের দুটো প্রান্ত বিন্দুর যে যোগফল বা সরল রৈখিক দূরত্ব, যেমন ধরো এটার নাম আমি M1, এটার নাম যদি M2 দিই, তাহলে এই M1 থেকে M2 যে সরল রৈখিক দূরত্ব, এটাকে বলবো আমরা রৈখিক উন্মেষ। তাহলে M1 M2 টাকে আমরা বলবো রৈখিক উন্মেষ। ভালো করে শুনবে। আবার লক্ষ্য করো, M1 বক্রতা কেন্দ্রে একটা কোণ তৈরি করবে, এই কোণটা ভালো করে দেখো। তাহলে এখানে কোণ M1C M2, কোণ M1C M2, এটাকে বলবো আমরা কৌণিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষ কাকে বলে? নাহলে দর্পণের দুটো প্রান্ত বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব, তাকে বলছি আমরা রৈখিক উন্মেষ। আর দর্পণের প্রান্ত বিন্দু দুটো বক্রতা কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, এই কোণটাকে আমরা বলছি কৌণিক উন্মেষ। একটা দর্পণ আমরা যেগুলো ব্যবহার করব, সেগুলোর কৌণিক উন্মেষ মোটামুটি 10 ডিগ্রি এর কম হবে। মাথায় রাখবে যে কৌণিক উন্মেষ 10 ডিগ্রির কম হবে। আমরা দৈনন্দিন জীবনে বা আমরা পড়াশোনার ক্ষেত্রে বা খাতে যা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের যে দর্পণগুলো নেব আমরা, সেগুলো সবগুলোই কিন্তু 10 ডিগ্রির কম নেব কৌণিক উন্মেষ। আই হোপ উন্মেষ কনসেপ্টটাকে আমি বোঝাতে পারলাম। অনেকের কিন্তু এই উন্মেষের কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয়, তাহলে উন্মেষটাকে আমি বোঝাতে পারলাম। এখন ভালো করে দেখবে, দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি, তাহলে এটা প্রধান অক্ষ, ভালো করে তাকাও এদিকে, এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি, দেখো সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হবে। কেন প্রতিফলিত হবে? এ তো এখান থেকে প্রতিফলিত হবে, এ আর এদিকে যেতে পারবে না। এটা প্রতিসারক মাধ্যম নয়, প্রতিফলক মাধ্যম। প্রতিফলন মানে এর ভেতর দিয়ে আলো ঢুকতে পারবে না। যেমন এই বোর্ড, এই দেওয়াল, আলো যাচ্ছে, বাউন্স ব্যাক হয়ে ফেরত আসছে। আলো যদি এখান থেকে ফেরত হয়ে আমার চোখে না আসতো, আমি দেখতেই তো পেতাম না। আমি যদি এখন এই জায়গায় দাঁড়িয়ে আমার দেহের ওপর যদি আমি একটা ট্রান্সপারেন্ট কিছু পরে নিই, তাহলে আমার ভেতরে যা আছে সবই দেখতে পাবে। কেন? কারণ ওই ট্রান্সপারেন্ট ড্রেস দিয়ে সমস্ত কিছু ভেদ করে ভেতরে ঢুকে যাবে। আমাদের স্কিন যদি ট্রান্সপারেন্ট হতো, তাহলে আমাদের ভেতরে হাড়গোড় মাংস যা চলছে সব দেখতে পেতাম আমরা। একটা মিডিয়াম, সেই মিডিয়ামটা কেমন হবে আলো সাপেক্ষে ডিপেন্ড করছে তার মধ্যে আলোর বেগ কত। আমরা এখানে দুটো কনসেপ্ট নেব, লঘু মাধ্যম আর ঘন মাধ্যম, সেটা পরে বোঝাবো। আলো সাপেক্ষে স্বচ্ছ মাধ্যম কোনগুলো? জল, কাঁচ, হিরে, এগুলো স্বচ্ছ মাধ্যম, কারণ আলোর ভেতর দিয়ে পালিয়ে যেতে পারবে। কিন্তু কাঠ, দেওয়াল, বোর্ড, তুমি নিজে, এরা সব হচ্ছে কি আলো সাপেক্ষে কি মাধ্যম? অস্বচ্ছ মাধ্যম। 7 এর কনসেপ্ট। আর যদি তৈলাক্ত পেজ, মাথার মধ্যে তেল আছে, একটা পেজ ঘষে নিলে যে পেজটা পাবে, সেখানে দেখবে আলো হালকা ভাবে যেতে পারে। যেমন ঘষা কাঁচ, ঘষা কাঁচ, আমাদের যে উইন্ডোতে কাঁচ দেওয়া আছে, এগুলো ঘষা কাঁচ, মানে সম্পূর্ণ আলো ঢুকবে না, আলোর একটা পার্ট রিফ্লেক্ট হবে, আলোর একটা পার্ট কি হবে? ঢুকবেও। তাহলে এই রকম ভাবে মাধ্যমকে ডিফাইন করা হয়। তাহলে সব মাধ্যমই আলো সাপেক্ষে স্বচ্ছ নয়, সব মাধ্যমে আলো সাপেক্ষে অস্বচ্ছও নয়। এখন সমান্তরাল ভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যায়। আমি যতগুলো আলোয় রশ্মি নেব, ধরো আরেকটা আলোক রশ্মি নিলাম এই দিক দিয়ে, এটাও কিন্তু সেই প্রধান অক্ষের বিন্দুটা দিয়েই যাবে, এই বিন্দুটা দিয়ে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, আই রিপিট বারবার একটা কথা, সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের দেখা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক বলছি তো? এই যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলবো মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, তাকে বলবো আমরা
মুখ্য ফোকাস। মাথায় রাখবে মুখ্য ফোকাসকে আমরা সবসময় চেষ্টা করব ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করা, সেই জন্য ক্যাপিটাল এফটাকে আমরা লিখবো মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব ওএফ, এটাকে বলবো আমরা ফোকাস দৈর্ঘ্য। এটাকে বলবো আমরা ফোকাস দৈর্ঘ্য। সবার খাতায় যেন এগুলো থাকে টোকা, বোঝো অ্যান্ড টোকো। তাহলে পরে প্রধান অক্ষের একটি বিন্দু যেখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর মিলিত হচ্ছে একটা বিন্দুতে, সেই বিন্দুটাকে বলছি আমরা ফোকাস। এবং সেই ফোকাস থেকে মেরুর যে দূরত্ব ওএফ, এই দূরত্বটা বারবার বলছি, এই দূরত্বটা, এটাকে বলছি আমরা ফোকাস দৈর্ঘ্য। এখন আলোক রশ্মি সবসময় যে প্রধান অক্ষের সমান্তরাল আসবে তার কোনো মানে নেই। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল না এসে তির্যকত আসতে পারে, লাইক দিস। ধরো এটা একটা দর্পণ, আলোক রশ্মি তির্যক ভাবে এলো, হতেই পারে, সমান্তরাল না এসে। ধরো আলোক রশ্মি এইভাবে এলো, হতেই তো পারে। এটাকে বলে প্রধান অক্ষের সঙ্গে, কথাটা মাথায় রাখবে, প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে মানে কোণ করে না। তো এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে এসছে, কোণ করে এসছে, একটা কোণ সামনে অ্যাঙ্গেল করে এসছে। দেখো তুমি দেখতে পাচ্ছ প্রধান অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, কেমন না। তো এটা ছিল প্রধান অক্ষ, দেখো প্রধান অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল আছে, দেখো ভালো করে দেখো অ্যাঙ্গেল। কিন্তু এই রশ্মি কিন্তু এটা নয়, এই দুটো দেখো প্রধান অক্ষের সমান্তরাল, এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। তাহলে কিছু আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে কোণ বা অ্যাঙ্গেল করে আসে, তাহলে তারা দর্পণ কর্তৃক প্রতিফলনের পর দর্পণের প্রধান অক্ষ বাদে অন্য বিন্দুতে মিলিত হয়। সমান্তরাল এলে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আনত ভাবে এলে প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। এবার আনত কোণ চেঞ্জ করলে এই পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হবে। এটাকে আমরা বলবো গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। তাহলে আমরা দেখলাম দু রকমের ফোকাস, একটা হচ্ছে মুখ্য ফোকাস আর একটা কি পেলাম, গৌণ ফোকাস। মাথায় রাখবে যে মুখ্য ফোকাস একটা স্থির বিন্দু, আই রিপিট, মুখ্য ফোকাস একটা স্থির বিন্দু, গৌণ ফোকাস কখনোই স্থির বিন্দু নয়, কখনোই স্থির বিন্দু নয়। মাথায় রাখবো গৌণ ফোকাস কখনোই কিন্তু স্থির বিন্দু নয়। গৌণ ফোকাসের সংখ্যা কত হতে পারে? অসংখ্য হতে পারে। গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য, আমি জানি না কতটা হতে পারে। গৌণ ফোকাসের সংখ্যা কতটা হতে পারে? অসংখ্য। কারণ এখান থেকে কোথায় কোথায় মিলিত হবে আমি কি করে জানি? বসে আছি, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? তাও কিন্তু একটা দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কিন্তু ফিক্সড, এইটাই ঠিক। এখন এই গৌণ ফোকাস আর মুখ্য ফোকাস একটা তলে থাকে, তাকে বলবো আমরা ফোকাস তল। তাহলে ফোকাস তল কাকে বলে না? তো মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস অবশ্যই একটা তলে থাকে, তাকে বলবো ফোকাস তল। তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস একটা তলে থাকে, তাকে বলবো আমরা ফোকাস তল। আমি কি বুঝতে পারলাম এত দূর পর্যন্ত? এখন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে হালকা কোণ করে আসে, দেখো হালকা কোণ আছে আলোক রশ্মিটা, দেখো প্রধান অক্ষের সঙ্গে হালকা কোণ করে এসছে, প্রধান অক্ষের সঙ্গে হালকা কোণ করে আসে, খুব অল্প কোণ। তাহলে কোন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করে এসে পতিত হয়, তখন তাকে একটা নাম দেওয়া হয়েছে উপাক্ষীয় রশ্মি। তাহলে যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের এই মেরুর কাছে খুব অল্প কোণ, বারবার বলছি কথাটা কিন্তু মাথায় রাখবে, অল্প কোণ করে আপতিত হয়, তখন তাকে বলবো আমরা উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করে এসে আপতিত হয়, অল্প কোণ করেছে, তাদেরকে বলবো উপাক্ষীয় রশ্মি। খুব কম, ওই 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি। এবার যদি
যদি কোনো দর্পণে আলোক রশ্মি দুটো প্রান্তের দিকে রশ্মিগুলো যায়, ভালো করে দেখো ছবিটা, প্রান্তের দিকে রশ্মি যাচ্ছে, তখন তাকে বলবো আমরা প্রান্তিক রশ্মি। তাহলে প্রান্তিক রশ্মি কাকে বলে? নিশ্চয় পেলাম যে আলোক রশ্মি দেখো সবসময় প্রান্তের দিকে যাচ্ছে, তখন তাকে বলবো প্রান্তিক রশ্মি। আমরা কি ডেফিনিশন গুলো সব বোঝাতে পারলাম? মুখ্য ফোকাস কি, ফোকাস দৈর্ঘ্য কি, ইত্যাদি ইত্যাদি, মেরু কি, ফোকাস কি, বক্রতা ব্যাসার্ধ ইত্যাদি ইত্যাদি। আমি কি বোঝাতে পেরেছি পুরো কনসেপ্ট? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? পুরো কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখন আমরা যদি এই যেমন উপাক্ষীয় রশ্মি বা মুখ্য ফোকাস গৌণ ফোকাসে, ধরুন আলোক রশ্মি গৌণ ফোকাসে গিয়ে পতিত হলো, কোথায় পতিত হলো? প্রতিফলিত হওয়ার পর মিললো, সেই আলোক রশ্মিও তো আবার অন্য কোনো ইয়েতে গিয়ে প্রতিফলিত হতে পারে। এই আলোক রশ্মি হতেই পারে। তাহলে সেখানে তো এখানে আবার গৌণ ফোকাস করলো, সেখানে যখন প্রতিফলিত হলো ওখানেও তো মুখ্য ফোকাস হলো। এটা কি আর সমান্তরাল থাকলো? তাহলে দেখো, তাহলে আমরা এবার লিখবো একটা পয়েন্ট, রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি, রশ্মি কিভাবে অনুসরণ করব? ভালো করে দেখো জায়গাটা, পয়েন্ট করবে রশ্মি অনুসরণ পদ্ধতি। চলো, এখন আমরা একটা কথা তো এক্ষুনি দেখলাম, এক নাম্বার, যে কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে সেটা ফোকাস দিয়ে বেরোবে, হ্যাঁ না বলো? ঠিক তো? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আসে সেটা সবসময় কোন দিক দিয়ে বেরোবে? আই রিপিট, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি রশ্মি যায় সবসময় কোন দিক দিয়ে বেরোবে? দেখো এটা প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে কোন দিক দিয়ে বেরোবে? দেখো বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে একটা কথা মাথায় রাখবো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এলে পরে সেটা কোন দিক দিয়ে বেরোবে? ব্যাস, এতদূর কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবার 2 নম্বর, তাহলে ভাবো কোন আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, ভাব এটা ফোকাস তো, হ্যাঁ না বল? এটা ফোকাস। এবার কোন আলোক রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, মানে আলোক রশ্মিটা যাচ্ছে এই বরাবর, তাহলে এবার এটা যাবে কি করে? দেখো আলো যে পথে আসে সে পথে ফেরত যেতে পারে, তার মানে ও সমান্তরাল এলো ফোকাস দিয়ে গেল, তার উল্টোটা হতে পারে, ফোকাস দিয়ে গেলে বেরোবে কোন দিক দিয়ে? সমান্তরাল। তাই যদি ফোকাস দিয়ে আলোক রশ্মি যায় তাহলে সেটা সমান্তরালে বেরোবে। ভালো করে দুটো ছবি পার্থক্য ভালো করে বোঝো। তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে ফোকাস দিয়ে বেরোবে, যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরাল বেরোবে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে এত দূর পর্যন্ত? ওকে, এখন আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র বরাবর যায়, ধরো এটা তার বক্রতা কেন্দ্র সি, নিশ্চয় বক্রতা কেন্দ্রকে সি দিয়ে লিখি। এখন আলোক রশ্মি যদি এই বক্রতা কেন্দ্র বরাবর যায় তাহলে তার গতিপথ কেমন হবে? এনি আইডিয়া? কেন সে পথে ফিরবে? স্কুলে হয়ে গেছে নাকি? তাহলে আমরা একটা কথা জানি যে কোনো গোলকের বা বৃত্তের ব্যাসার্ধ তার স্পর্শকের ওপর সবসময় কি থাকে? লম্ব নাকি রে? তাহলে এটা কি বক্রতা ব্যাসার্ধ? হ্যাঁ স্যার, কারণ এখান থেকে যাই দূরত্ব আঁকবো সবই কি হবে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই বক্রতা ব্যাসার্ধ এখানে দিয়ে একটা আমি স্পর্শক টানি, তাহলে সেটা এর উপর কি থাকবে? লম্ব। তার মানে আলোক রশ্মি এই জায়গাটায় লম্ব ভাবে পড়ছে, হ্যাঁ না বলো? তাহলে আলোক রশ্মি যদি লম্ব ভাবে পড়ে তাহলে সে লম্ব ভাবে তো ফেরত যায়। তাহলে এক্ষেত্রে আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গেলে যে পথে যাবে সে পথেই ফেরত আসবে। আমি কি বলতে পারলাম? একটা কথা মাথায় রাখবো, যে আমি এখানে একটা দাগ কাটলাম আর এখানে দাগ কেটে অ্যারো লিখলাম, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি? এটা একটা শুধু সরল রেখা, কিন্তু এটা হচ্ছে আলোক রশ্মি।
কি করে? একটা অ্যারো দিলাম বলে। তুমি দেখো এখানে কোনো অ্যারো দিইনি, এটা রশ্মি নয়, এখানে অ্যারো দিয়েছি, এটা রশ্মি। সব জায়গায় তুমি দেখবে প্রধান অক্ষে কোনো অ্যারো নাই, এটা কিন্তু রশ্মি নয়। যেখানে রশ্মি আছে দেখো প্রত্যেকটা জায়গায় আমি অ্যারো দিয়েছি। যদি তুমি একটা খুব সুন্দর দারুণ তুমি আর্টিস্টের হাত দিয়ে ছবি আঁকলে দিয়ে রশ্মিতে অ্যারো দাওনি, তোমার পুরো অঙ্ক ছবি ভুল, সব জিরো, কিচ্ছু দেবে না যদি তুমি ওই রশ্মিতে অ্যারো না দাও। তাই এই জিনিসটা মাথায় রাখবে যে রশ্মিতে অ্যারো দিতে যেন না ভুলো, তুমি মাথায় থাকে কথাটা। তাহলে প্লেন পার্থক্য কি? একটা সরল রেখা হলে তার কোনো রশ্মি চিহ্ন থাকবে না, আর যদি রশ্মি চিহ্ন হয় তাহলে তার তো এরকম চিহ্ন থাকবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি রশ্মির গতিপথ অনুসরণ পথ শেখালাম। এখন আলোক রশ্মি গেল এই পথে, আলোক রশ্মি ফিরে গেল এই পথে, এক্ষেত্রে চ্যুতি কত হয়েছে? চ্যুতি মানে ডেভিয়েশন। ডেভিয়েশনের কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করো। দেখো, ধরো আলোক রশ্মি এই পথে এলো, আলোক রশ্মি এই পথে এলো, দিয়ে সে ফেরত গেল এই পথে, তাহলে এখানে চ্যুতি কত হলো কি করে বার করব? চ্যুতি মানে যে তুমি যেদিকে যেতে আর তুমি কোন দিকে গেলে তার মধ্যে কোন। ধরো তোমার বাবা মা তোমাকে এখানে পড়তে পাঠাচ্ছে এই ভেবে যে আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে, এইটা ছিল ডেভিয়েশনের, এইটা ছিল লক্ষ্য। এখান থেকে তুমি আমাকে ফোন করে বলছো স্যার আমার তো শরীর খারাপ আমি আসতে পারবো না, ডেভিয়েশন হয়ে গেল, তাই না? তুমি ছোটবেলা থেকে একটা টার্গেট নিয়েছিলে যে আমি ডাক্তার হবো, আমি সবাইকে বলছি না যে ডাক্তারই হও, ও যাই হবে, তোমার নিজের একটা লক্ষ্য ছিল, ডাক্তার হলো। এখন তুমি দেখছো রাস্তায় রাস্তায় এমনি ঘুরে বেড়াচ্ছ, ডেভিয়েশনটা তুমি তোমার হলো কতটা হলো? এটা হলো ডেভিয়েশন। তাহলে এই যদি মিররটা না থাকতো, আলো যেত কোন দিকে? তাহলে আলো যেত এই দিকে, ঠিক বলছি তো? তাহলে আলো যাওয়ার কথা ছিল এইদিকে আর গেল এইদিকে, তাহলে এই কোণটাকে বলবো চ্যুতি কোণ। আমি কি বলতে পারলাম? তাহলে তুমি বলো আমার আপতন কোণ যদি আই হয়, প্রতিফলন কোণ কত হবে? আই। আর এটা পুরো সরল রেখা, হ্যাঁ না না বলো? তাহলে এটা 180 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2i, আই প্লাস আই। তাহলে এখানে কত চ্যুতি হবে স্যার? কে বলতে পারবে? তো গেল এই পথে ফেরত গেল এই পথে, চ্যুতি কত হবে? 180 ডিগ্রি, হ্যাঁ না না বলো? কেন গেল এইদিকে, ও তো গেল এইদিকে ফেরত গেল। তাই মাথায় রাখবে এই কোশ্চেনটা শর্ট প্রশ্ন অনেক স্কুলে দেয়, যে কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর যদি যায় তাহলে তার চ্যুতির পরিমাণ কত হয়। আই রিপিট, কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর যদি যায় তাহলে চ্যুতির পরিমাণ কত হয়? অবভিয়াসলি কত লিখবো? 180 ডিগ্রি। অনেক জায়গায় এটা 0 ডিগ্রি দেওয়া আছে, যেটা যুক্তিগত, 0 ডিগ্রিও বলা যুক্তিগত, বাট তুমি 180 ডিগ্রি বলার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এতদূর কি ক্লিয়ার হলো আমাদের মোটামুটি যে রশ্মির গতিপথ ইত্যাদি বুঝতে পারলাম? ওকে, এখন আমরা দর্পণের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে তার ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বানানোর চেষ্টা করব। লেখো বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। ব্র্যাকেটে লিখো r = 2f প্রমাণ। বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্য r = 2f প্রমাণ। দেখো আমরা ধরছি এটা একটা দর্পণ, এটা অবভিয়াসলি প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের এই বিন্দুটাকে লিখলাম ও, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এলো এবং সে বেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ঠিক এফ। ক্লিয়ার? এতদূর এতদূর ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারবো এইটা হচ্ছে আপতিত রশ্মি, হ্যাঁ না না বলো? এটা আপতিত রশ্মি তো, আর এটা কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। এতদূর তো ক্লিয়ার? আমার যদি এখানে বক্রতা কেন্দ্র সি থাকতো আর আমি যদি সি কে এখানে ডটেড লাইন দিয়ে যুক্ত করতাম, তাহলে সি এই জায়গাটার উপর লম্ব, হ্যাঁ না না বলো? ঠিক তো? কারণ এটা কি বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ না না বল? এটা নাম দিলাম পি। তাহলে আমরা কি লিখতে পারবো? সিপি পি বিন্দুতে লম্ব, হ্যাঁ না না বলো? হবে না হবে না?
সিপি পি বিন্দুতে লম্ব হবে না? হবে না, কারণ এখানে যদি স্পর্শক টানি তাহলে অবভিয়াসলি লম্বই হবে স্যার, জ্যামিতি। তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি, ভালো করে তাকা, এইদিকে এইদিকে তাকা, এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা কি আপতন বিন্দু, আর আপতন বিন্দুতে এটা কি অভিলম্ব, লম্ব আছে, হ্যাঁ না না বলো? তাহলে এটা কি প্রথম সূত্র? দ্বিতীয় সূত্র কি ছিল প্রতিফলনের? আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এটাকে যদি আমরা আপতন কোণ বলি থিটা, তাহলে এটাও প্রতিফলন কোণ কত হবে? থিটা। তাহলে এখানে কি লিখবো, যদি নাম দাও যে এক্স ওয়াই, তাহলে এক্স পিসি কোণ এক্স পিসি শুড বি ইকুয়াল টু কোণ সিপিএফ। কেন? প্রতিফলনের সূত্র, হ্যাঁ না না বলো? এটা কি প্রতিফলনের সূত্র অনুযায়ী হবে? ঠিক বলছি, হ্যাঁ না না বলবে? আবার এটা কি প্রধান অক্ষের সমান্তরাল, হ্যাঁ না না বলো? এই রশ্মিটা কি এর সমান্তরাল? তাই তো বলেছিলাম, সমান্তরাল বলে তো কোন দিক দিয়ে গেল? ফোকাস দিয়ে, দেখো দেখো দেখো, তাই তো শিখলাম। তাহলে সমান্তরাল বলে কোন দিক দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে লজিক্যালি আমি এখানে লিখতে পাচ্ছি যে এক্সপি সমান্তরাল সিও, আর পিএফ হচ্ছে, আচ্ছা পিসি হচ্ছে ভেদক, হবে? দেখো তো, এটা সমান্তরাল, এটা এটা ভেদক, তাহলে এক্স পিসি শুড বি ইকুয়াল টু পিসিএফ। কেন? একান্তর। দেখো এটাও থিটা, হবে না? হবে না? হবে না? এটা একান্ত কোণ থিটা। একটা ত্রিভুজের দুটি বিপরীত কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো কি সমান হয়? অবভিয়াসলি তাই হয় স্যার, অনুপাত তো। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজের ধর্ম অনুসারে, ত্রিভুজের ধর্ম অনুসারে কি হবে না, তো সিএফ সমান হবে পিএফ। ঠিক বলছি তো? হবে না? হবে না বলো? কেন? বিপরীত কোণের বিপরীত বাহুগুলো কি হয়? সব সময় সমান, যেহেতু বিপরীত কোণ সমান হবে। আবার দর্পণটা যদি উন্মেষ কম হয়, অর্থাৎ এই দুটো বিন্দু ছোট হয়, ছোট উন্মেষ ছোট হয়, তাহলে পরে পি আর ও বিন্দুটাও কাছাকাছি অবস্থিত হবে। ঠিক বলছি তো? এটা যদি ছোট হয় তাহলে পি আর ও বিন্দুটাও কি হবে? কাছাকাছি হবে তো। তাহলে সেক্ষেত্রে ও এফ আর পি এফ এর দূরত্বটা কি প্রায় সেম হবে, হ্যাঁ না না বলো? তাই তো হওয়া উচিত। যদি আমার দর্পণটার উন্মেষ কম, আমি ইয়া বড় দর্পণের কথা বলছি না, যদি নর্মালি একটা দর্পণ আমাকে দেখতেই হয়, তাহলে এইরকম টাইপের সাইজের ছোট দর্পণ আমরা দেখি। এইটা হচ্ছে একটা অবতল দর্পণ নর্মালি, পরে এর কনসেপ্ট বোঝাবো। এই দিয়ে আমি প্রতিবিম্ব গঠন করতে পারবো। তাহলে এই দর্পণ কত ছোট, আমি যেখানে আঁকছি এরকম ভাবে আছে দর্পণটা, অ্যাকচুয়ালি এইভাবে রাখা আছে, আমরা জাস্ট এই কার্ভেচারটা দেখছি, ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এটা বাঁকা, এবার এর কার্ভেচার যত বেশি করব, তাহলে এই দর্পণের কার্ভেচার যত বেশি করব, রৈখিক উন্মেষের মান তত কমবে। এর রৈখিক উন্মেষ অনেক বেশি, হ্যাঁ না না বলো? কারণ আমি কার্ভ করিনি তো, এটাকে কার্ভ করতে পারবো তো। কিভাবে কার্ভ করবো? তুমি ভাবো তোমার গাড়ির হেডলাইট, সেটা একটা অবতল দর্পণের মতো। ঠিক বলছি তো? তো লজিক্যালি সব জায়গায় এটা ইউজ করা যায়। যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম যে দর্পণটা যদি উন্মেষ কম হয়, দর্পণের উন্মেষ কম হলে তাহলে পি আর ও বিন্দুটা কাছাকাছি থাকবে, তাহলে পি এফ এর দূরত্ব আর ও এফ এর দূরত্ব কি হবে? পরস্পর সমান। তাহলে অতএব পি এফ প্রায় সমান হবে ও এফ এর সঙ্গে। ঠিক বলছি তো? এই চিহ্নটাকে বলা হয় প্রায় সমান। এতদূর কি বোঝাতে পেরেছি? এতদূর ক্লিয়ার হয়েছে? ওকে, নাও দেখো, এখন আমরা ও সি এটাকে কি বক্রতা ব্যাসার্ধ বলি? ঠিক তো? তাহলে এখন ও সি এটা বক্রতা ব্যাসার্ধ, মানে কত? ও এফ প্লাস সিএফ।
ঠিক হবে তো? ওসি মানে ওএফ প্লাস সিএফ লেখা যাবে, তাহলে ওসি মানে ওএফ প্লাস লিখলাম কত সিএফ। ঠিক আছে, এখন তুমি দেখছো ওএফ আইসিএফ, আচ্ছা সিএফ মানেই তো পিএফ, এখনই দেখলাম ঠিক তো, আর পিএফ মানেই কত, তার মানে আমি এখানে ওএফ লিখলাম আর এখানেও কি লিখবো ওএফ লিখবো, কেন, কারণ সিএফ সমান কি হচ্ছে ওএফ। তাহলে অতএব ওসি সমান 2OF। ওসি, ওসি মানে বক্রতা ব্যাসার্ধ, তো এটাকে লিখবো বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণিত ওএফ মানে কি ফোকাস দৈর্ঘ্য, তাহলে আর সমান কত হয়ে গেল 2F। এই প্রমাণটা পরীক্ষায় প্রায় দেয়, তাহলে প্রমাণ দেবে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইকুয়াল টু 2F। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2F প্রমাণটা আশা করি বোঝাতে পেরেছি। অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2F প্রমাণটা আশা করছি বোঝাতে পেরেছি। লজিক্যালি এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে করলাম। প্রত্যেক বছরই থাকে উত্তল দর্পণটাকে হোমওয়ার্ক আকারে নেওয়া, উত্তল দর্পণটা হোমওয়ার্ক আকারে নেবে, যারা বুঝতে অসুবিধা হবে আমাকে নেক্সট দিন বলবে, আমি অবভিয়াসলি ক্লিয়ার করে দেবো, কিন্তু উত্তল দর্পণটা একটু বাড়িতে করার চেষ্টা করো। তাহলে উত্তল দর্পণ বাড়িতে করার চেষ্টা করব, এটাকে আমরা হোমওয়ার্ক আকারে নেব উত্তল দর্পণটাকে। বলো অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2F বুঝতে অসুবিধা কোথায় আছে বলতে পারো আমাকে? অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2F বুঝতে কোথায় অসুবিধা আমাকে বলতে পারো? কোথায় বুঝতে অসুবিধা বল, আছে বল। প্রায় সমান, প্রায় সমান ধরেই করবো, তাছাড়া তো হবে না, কারণ আলোক রশ্মির যদি এই দর্পণ খুব বাড়িয়ে দিই আমি, তাহলে এটা তো কোনোদিনই মিলবে না। আর আলোক রশ্মি এক্স্যাক্টলি সব আলোক রশ্মি এসে ফোকাসে মিলবে তাও হয় না, সেখানে বলা হয় গোলীয় অপেরণ। সব আলোক রশ্মি ফোকাসে এসে মিলবে তার কোনো মানে আছে? নাও তো মিলতে পারে। তখন কি হয়, এই ফোকাস বিন্দুটা অনেকটা দূর পর্যন্ত বেড়ে যায়, একে বলি আমরা স্ফেরিক্যাল অ্যাবারেশন বা গোলীয় অপেরণ। এবার গোলীয় অপেরণ থেকে বাঁচতে গেলে কি করতে হয়, তখন আমাকে দর্পণের উন্মেষ ছোট, আর উন্মেষ ছোট মানে এই দূরত্ব আর এই দূরত্বটাকে প্রায় সমান ধরেই চলবো আমরা। ওই পার্থক্য হলেও 0.001 সেমির পার্থক্য হবে, পার্থক্য আর কি পার্থক্য। ক্লিয়ার হয়েছে? আর কিছু? চলো এবার লেখো গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন, এটা লাস্ট টপিক আমাদের আজকে। গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন। পয়েন্ট লেখো, গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন। দেখো আমরা গোলীয় দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন করব, কিন্তু বস্তুকে রাখবো তবেই তো। আমরা কোনো এক জায়গায় দর্পণ রাখলাম, এই দর্পণের সামনে আমি নিজেকে দেখছি, আমি আস্তে আস্তে কাছে আনছি, তাহলে আমি নিজেকে দেখবো। যেমন ধরো আমি দর্পণটা যদি দূরে রাখি, তুমি দেখবে তোমার চিত্র অবশ্যই উল্টে গেছে, কিন্তু কাছে নিয়ে গেলে আস্তে আস্তে আবার দূরে মনে হবে যে সোজা হয়ে গেছে। হয়তো এখানে দেখা যাবে না, যেহেতু এটা আরো উন্মেষ অনেক কম আছে। আমরা যদি দূর থেকে দেখি তাহলে আমরা নিজেদেরকে উল্টো দেখবো ন্যাচারালি। তাহলে এই যে উল্টো দেখছি কেন, হোয়াই, সেই কারণগুলো আমরা এখানে ইন্সপেকশন করব, এটা দেখা যায়। তাহলে পরে আমরা বস্তুকে কোথায় রাখছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হোয়ার উই আর পুটিং দা অবজেক্ট, বস্তুকে কোথায় রাখছি। তাহলে বস্তুকে রাখবো, প্রতিবিম্ব তৈরি হবে দর্পণে। এখন আমরা ধরো এখানে যদি দর্পণ রাখি, আমি খুব মোটামোটা করে বোঝানোর চেষ্টা করছি। দর্পণ, আচ্ছা এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে ফোকাস এফ। এই বক্রতা কেন্দ্র বাইরে মানে এখানে অসীম, অসীম মানে অনেক দূর। এবার আমরা এখানে রাখলাম 1, অসীমে একটা বস্তুকে রাখবো, অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখবো, বক্রতা কেন্দ্রে রাখবো, দেখো যেখানে যেখানে বসাচ্ছি, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখবো, ফোকাসে রাখবো, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখবো। তাহলে কটা বস্তু রাখলাম অবস্থান, বস্তুর অবস্থান কটা, 6টা। অর্থাৎ বস্তুকে আমি এইভাবে রাখবো, দেখো অসীমে রাখলাম, অসীমের বক্রতার মাঝে রাখলাম, বক্রতাতে রাখলাম, এইভাবে রাখতে রাখতে যাবো আমি। অর্থাৎ বস্তুকে আমি দর্পণের দিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ না না বলো। এবার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ভালো করে দেখো। যখন অসীমে প্রতিবিম্ব তখন এখানে তৈরি হবে, আমি দেখাবো এক্ষুনি।
2 নম্বর কোথায় তৈরি হবে? এখানে 3 4 5 6। চলো এগুলো এবার দেখার চেষ্টা করি, ঠিক আছে? লজিক্যালি আমরা তাহলে বস্তুকে কিভাবে রাখবো আর ওরিয়েন্টেশনটা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে প্রথম কোথায় বস্তুকে রাখবো? অসীমে। তাহলে প্রথম পয়েন্ট লিখবো বস্তু যখন অসীমে। 1 নম্বর, বস্তু যখন অসীমে। দেখো অসীম থেকে যখন বস্তু আলো আসবে সেটা সমান্তরাল হয়। আই রিপিট, যখন অসীম থেকে কোনো বস্তু থেকে আলো আসবে না সেটা সমান্তরাল আছে। যেমন সূর্য, সূর্য থেকে যে আলোগুলো আসে সেগুলোকে আমরা কি বলি? সমান্তরাল আলোক রশ্মি। কেন? সূর্য অনেক দূরে আছে। সূর্য যেহেতু অনেক দূরে আছে সেই জন্য সূর্য থেকে আগত আলোক রশ্মিগুলো কিন্তু সব সমান্তরাল। কিন্তু আমি যদি এখানে টর্চ লাইট জ্বালাই বা একটা ক্যান্ডেল লাইট জ্বালাই সেখান থেকে যে আলো আসবে সেটা কিন্তু সমান্তরাল হবে না। তাই মাথায় রাখবো অসীম থেকে যে সমস্ত আলো আসবে সেগুলো সব কেমন হবে? সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল আলোক রশ্মি আসে তাহলে আমরা জানি কোথায় গিয়ে মিলিত হয়? বলো, ফোকাসে। তাহলে প্রতিবিম্বর অবস্থান, বারবার আমি লিখবো না, বলে দিচ্ছি, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? বলো, ফোকাস। প্রতিবিম্বটা সৎ হবে। সৎ, সৎ মানে যে সমস্ত রশ্মি সত্যি সত্যি কোনো জায়গায় মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তাকে বলা হয় সৎবিম্ব। যে রশ্মি সত্যি সত্যি কোনো জায়গায় মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তাকে বলে সৎবিম্ব। যে রশ্মি কোনো জায়গায় মিলিত হয় না বরং মনে হয় কোনো জায়গা থেকে আসছে, অসৎবিম্ব। তাহলে কোনো জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে, অসৎবিম্ব। সত্যি সত্যি কোনো জায়গায় মিলিত হচ্ছে, কি বিম্ব? রশ্মি কি এখানে সত্যি মিলিত হচ্ছে? হ্যাঁ স্যার, তাহলে এটা কি বিম্ব? আর আকারে কেমন হবে? খুব ছোট। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? আকারে কেমন হবে? ছোট। ঠিক আছে, ওকে। নেক্সট 2 নম্বর কেস লিখবো। তাহলে ছোট আর সৎ, ঠিক আছে। 2 নম্বর কেস কি বলেছিলাম? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে আমরা লিখবো পয়েন্ট 2 নম্বর, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। দেখো এটা বক্রতা কেন্দ্র আর এদিকে কি আছে? অসীম। তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তুকে রেখেছি। এটা হচ্ছে বস্তু, ভালো করে বোঝো। এখন বস্তু থেকে যদি একটা আলো সোজা যায় তাহলে এটা কিভাবে বেরোবে? বলো, ফোকাস দিয়ে বেরোবে। হ্যাঁ না বল, সোজা তো এই বেরোবে, ঠিক। আর একটা আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে যে পথে গেছিল সে পথে ফেরত আসবে। হ্যাঁ না বল, তাই তো শিখালাম। তাহলে যে পথে গেছিল স্যার সে পথে ফেরত এলো। তাহলে দেখ এই জায়গাটার অংশ ভালো করে বোঝ, এই জায়গাটা কি? এই জায়গাটাই তৈরি হচ্ছে। হ্যাঁ না বল, দেখ এই অ্যারোটা কি এখানে তৈরি হচ্ছে? তাহলে এই অ্যারোটা এখানে তৈরি হচ্ছে, তারপরে প্রতিবিম্বটা ঠিক এইভাবে তৈরি হবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এইভাবে প্রতিবিম্বটাকে পাওয়া যাবে। তাহলে এবার দেখ প্রতিবিম্বটা কেমন তৈরি হচ্ছে? উল্টো। হ্যাঁ না বল, তাহলে প্রতিবিম্বটা পাচ্ছি কোথায়? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। হ্যাঁ না বল, প্রতিবিম্ব পাচ্ছি কোথায়? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। আকারে কেমন তৈরি হচ্ছে? ছোট, দেখ ছোট। আর সদ, হ্যাঁ না বল, সদ তো। আর অবশীর্ষ, অবশীর্ষ মানে উল্টানো। আমি কি বলতে পারলাম? অবশীর্ষ মানে উল্টানো। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, তিন নম্বর কি বললাম? বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, পয়েন্ট করবে বক্রতা কেন্দ্রে। বস্তু যখন বক্রতা কেন্দ্রে বক্রতা কেন্দ্রে, এবার দেখ
যখন বস্তু বক্রতা কেন্দ্রে থাকবে তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হয়। কেমন? সমান আকারের। এইটা ধরে নেব, তবে আমার প্রতিবিম্বটাকে মেলাতে সুবিধা হবে, নাহলে মিলবে না। তাহলে আমরা কি করব? যখন বক্রতা কেন্দ্রে আছে তখন ধরে নেব এটাই হচ্ছে আমার প্রতিবিম্ব, সাইজটা যেন সেম হয়, সেম সাইজের। আমি কি বলতে পারলাম? এখন যদি একটা আলোকরশ্মি সোজা দিক দিয়ে যায় তাহলে সে ফোকাস দিয়ে বেরোবে। আমি কি বলতে পারলাম? হ্যাঁ না বল। ঠিক। তাহলে আরেকটা কোন দিক দিয়ে যাবে? তাহলে আরেকটা ফোকাস দিয়ে যাবে। এটা দেখ, আমি মেলাতে কত সহজ হলো, দেখতে পেলি? নাহলে এটা যদি আমি ব্যাক ক্যালকুলেশন না করতাম তাহলে মেলাতে পারতাম না। তাহলে কি হলো? একটা আলোকরশ্মি সোজা গেল, দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে গেল, আর একটা আলোকরশ্মি ফোকাস দিয়ে গেল। আমরা শিখলাম ফোকাস দিয়ে যদি আলো যায় তাহলে সমান্তরাল বেরিয়ে যায়। হ্যাঁ না বল। দেখতে হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? না তো সমান আকারের, মাথায় রাখবি। আর কি তৈরি হবে? সদ। আর কি তৈরি হবে? অবশীর্ষ। ঠিক বলছি তো? 4 নম্বর কেস, যদি বস্তু আরো ডান দিকে সরাই, বস্তুকে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখি, তাহলে 4 নম্বর কেস, বস্তুকে যদি বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখি, বস্তুকে এখানে রাখলাম, এবার দেখ, তাহলে বস্তুকে রেখেছি বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। এবার একটা আলোকরশ্মি যদি সোজা যায়, সোজা গেলে সে ফোকাস দিয়ে বেরোবে। এই ঠিক বলছি তো? হয়তো একটু টেরা হলো। আর একটা কিভাবে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে। তাই ধর আর একটা এইভাবে গেল, ভালো করে দেখ, এইভাবে গেল, তাহলে সে ফেরতও তো এইভাবে যাবে। ঠিক বলছি তো? একটা এইভাবে গেল, তার ফেরতও তো এইভাবে যাবে। যদি ফেরত এইভাবেই যায়, এই ঠিক বলছি তো? তাহলে সামহাও এই জায়গাটায় মিট করছে, তাহলে আমি এই জায়গাটায় প্রতিবিম্ব পাবো। ঠিক বলছি তো? তাহলে দেখ আকারে কি হলো এবার? বড়, দেখতে পাচ্ছিস? কিন্তু সদ, সদ তো নাকি? আর কি হলো? অবশীর্ষ। অবশীর্ষ মানে কি? উল্টানো। 5 নম্বর কেস, যদি বস্তুকে ফোকাসে রাখা হয়, কি হলো তোদের? আমি গলা ব্যথা নিয়ে এতক্ষণ পড়াচ্ছি তাও তোদের হচ্ছে না কেন? বকাচ্ছি শুধু শুধু। বস্তুকে রাখবো ফোকাসে, বস্তুকে রাখলাম ফোকাসে, বস্তুকে ফোকাসে রেখেছি, ভালো করে দেখ। তাহলে আলোক রশ্মি যদি এইভাবে যায় তাহলে সে তো ফোকাস দিয়ে বেরোবে। ঠিক বলছি তো? কি রে, আঁকা কি ভালো হচ্ছে না? তোরা এঁকে দিবি আমার? তাহলে এরা সমান্তরাল রশ্মি হয়ে যাবে। তাহলে যদি বস্তুকে ফোকাসে রাখি তাহলে দেখো আলোক রশ্মি দুটো প্রতিফলনের পর সমান্তরাল রশ্মি রূপে নির্গত হচ্ছে। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে তারা মিলে কোথায়? সমান্তরাল রশ্মি অসীমে। তুই ভাব, বস্তুকে যখন অসীমে রেখেছিলাম প্রতিবিম্ব কোথায় পেয়েছিলাম? ফোকাসে। আর বস্তুকে যখন ফোকাসে রাখছি প্রতিবিম্ব কোথায় পাচ্ছি? জাস্ট উল্টো হয়ে গেল। দেখলি তাই হলো তো? তাহলে প্রতিবিম্ব পাওয়া যাবে কোথায়? অসীম অবস্থান। অবস্থান অসীমে হবে, আকারে কি হবে? বিশাল বড়।
অনেক বড় প্রতিবিম্ব, সদ তৈরি হবে আর অবশীর্ষ তৈরি হবে। সদ তৈরি হবে আর অবশীর্ষ তৈরি হবে। লাস্ট 6 নম্বর। সত্যি বাবা তোরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করতে পারছিস না টানা, করছে সব সত্যি। এই আলো চ্যাপ্টারটা আমি পড়াই 3 ঘন্টার ক্লাসে, দুটো পার্ট, 3-3-6 ঘন্টা। তাও তো তোদের আমি সে সৌভাগ্য দিচ্ছি না। দুটো এক্সট্রা ক্লাস করাই, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, আমার ক্লাস শেষ হয়ে যায়। দেখ এখানে বস্তু রাখলাম, ফোকাস আর আলোক কেন্দ্র মেরুর মাঝে। আস্তে কি হয়েছে, এত উৎপাত করছিস কেন? প্রেসার দূর। এখন যদি একটা আলোক রশ্মিকে আমি এই পথে পাঠাই তাহলে সে ফোকাস দিয়ে বেরোবে, এই ফোকাস দিয়ে বেরোলো, ঠিক তো? আর একটা যদি আমি বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাই, এই, তাহলে সে বক্রতা কেন্দ্র দিয়ে বেরোবে, এই। এবার দেখ একটা সোজা গেল ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে গেল, এই রেশিগুলোকে এদিকে মিলিত হবে তো দূরে দূরে পালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই জায়গাটায় চোখ রাখি এরকম ভাবে, তাহলে এই বস্তুটা মনে হবে যেন দূরে এই দিক থেকে আসছে, হ্যাঁ না বল। তখন আমি দেখব যে এই বস্তুটারই একটা প্রতিবিম্ব ঠিক এই সমস্ত জায়গায় মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। ডটেড দেব, কেন ডটেড দিলাম বলো? এখানে সত্যি সত্যি কি রশ্মি আছে? তাহলে এটা কি অসৎ বিম্ব? তাহলে এটা হয়ে গেল আমার অসৎ বিম্ব। এই প্রথম অসৎ বিম্ব পেলাম, বাকি সব কি পেয়েছিলাম? আমি কি ঠিক বোঝাতে পারছি? আকারে কি তৈরি হয়ে গেছে? বড়। বাকি সব অবশীর্ষ পাচ্ছিলাম, এটা কেমন হলো? সমশীর্ষ, মানে কি একই। তাহলে এই হচ্ছে কেস, এবং এইটাই পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে দেয়, 6 নম্বর কেস। এই 6 নম্বর কেসটাই পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে দেয়। তাহলে উত্তল আর অবতল দর্পণের 6টা বিস্তৃত বস্তুর দরুন রশ্মি চিত্র গঠন আমরা এখানে শিখলাম। এখন উত্তল আর অবতল দর্পণের ব্যবহার কোথায় কোথায় কাজে লাগে? উত্তল দর্পণ কাজে লাগে স্ট্রিট ল্যাম্পে। ভালো করে দেখ, স্ট্রিট ল্যাম্প এরকম ভাবে থাকে। এবার এখানে যদি আমি একটা জায়গায় আলো জ্বালাই, ভালো করে দেখ, তাহলে আলোটা কি হবে? এটা যেহেতু দর্পণ এরকম ভাবে আছে, তাহলে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে, হ্যাঁ না বল? স্ট্রিট ল্যাম্পে আমার কিন্তু আলোটাকে চারিদিকে ছড়াতে হবে, যাতে অনেক জায়গার আলো আমি দেখতে পাই, বস্তুকে দেখতে পাই। সেজন্য স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হয়। দেখ ভালো করে দেখ, ধর এটা উত্তল দর্পণ, আমি যদি এখান থেকে আলো পাঠাই, আর এখান থেকে আলো পাঠাই, এই পুরো আলো কিন্তু ও কি করবে? একটা জায়গায় এনে মিলিয়ে দিবে, হ্যাঁ না বল? তাহলে আমার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যাই বস্তু আছে সব কিন্তু এই ছোট্ট জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, হ্যাঁ না বল? কিন্তু অবতল দর্পণ এই জিনিসটা পারবে না। সেই জন্য উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। যেহেতু উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি, সেই জন্য পেছনের আমাদের গাড়ি চালানোর সময় পেছনের ভিউগুলো দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা যুক্তিগত। কেন? তাহলে গাড়ি কত দূর থেকে আসছে, কি আসছে না আসছে, কতটা গাড়ি আছে, সব ভিউকে ও ক্যাপচার করতে পারে। সেই জন্য বাস যারা চালায়, বাসের উপরে দেখবি মাথার সামনে যেখানে ড্রাইভার, তার উপরে দেখবে একটা মিরর থাকে, ওই মিররেও কিন্তু গোটা বাসকে দেখতে পায়। যদি ওখানে অবতল দর্পণ ইউজ করতাম বা সমতল, কোনোদিনই হতো না, কারণ তার দৃষ্টিক্ষেত্র অনেক বেশি, অনেক জায়গা জুড়ে আমি দেখতে পাবো। আবার আরেকটা ঠিক যে উত্তল দর্পণ ছোট প্রতিবিম্ব তৈরি করতে পারে, বড় নয়। তো আবার দাড়ি কাটার সময় কিন্তু গন্ডগোল হয়ে যাবে, উত্তল দর্পণ দিয়ে পারবো না। তখন আমরা কি করব? অবতল দর্পণ। যেমন আমি দাঁতের ভেতরে কি হয়েছে দেখার জন্য নিশ্চয়ই এই দর্পণ ব্যবহার করতে পারবো না, কারণ এই ছোট প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে আমাকে বড় প্রতিবিম্ব তৈরি করতে হবে, কে? অবতল দর্পণ। তাহলে সেই অবতল দর্পণ আমাকে ইউজ করতে হবে। তাহলে দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করে। গাড়ির হেডলাইটে আমাকে আলোটাকে দূরে পাঠাতে হবে, হ্যাঁ না বলো?
অনেক দূর পর্যন্ত দেখতে হবে। সেজন্য গাড়ির হেডলাইটের ক্ষেত্রে কি হয়, যদি এরকম অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি এবং এই ফোকাসে কোনো জায়গায় আলো রাখি, তাহলে দেখো আলোগুলো অনেক দূর চলে যাবে, হ্যাঁ না বল। কিন্তু কেউ যদি এরকম করে দর্পণ রাখতো তাহলে আলো ছড়িয়ে যেত, তার ফলে তুই কি হতো, আলোটা এরকম করে স্ক্যাটার চারিদিকে ছড়িয়ে পড়তো, আমি দূরের জিনিসকে দেখতে পেতাম না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থেকে যেত। তাহলে স্ট্রিট ল্যাম্প এবং এইটাকে বলবো আমরা রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার, যেটা পেছনে থাকে, ড্রাইভারের পাশে থাকে, এই দুটোতে আমরা উত্তল দর্পণ ব্যবহার করব। দাঁতের চিকিৎসায় শেভিং মিরর, দাড়ি কাটার মিরর, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব অবতল দর্পণ। মোটামুটি আমরা প্রতিফলনটা আজকে শেষ করতে পেরেছি। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? চুপচাপ শোনো। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বলতে পারো। আলোর প্রতিফলন টপিক কি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার?